সাবধান, তুমি একটি ভীতিকর রহস্যের মধ্যে ঢুকে পড়েছ। নিজের 13 বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবা কারাগারে। রাজ্য তো গভীর হয়, পুলিশের উপর নেমে আসে নির্মম বর্বরতা। পুলিশের 2 চোখ হাড় উপড়ে ফেলে খুন করা হচ্ছে একে একে পুলিশ, কিন্তু খুনি রেখে যাচ্ছে না কোনো প্রমাণ। সে ছায়ার মতো আসে, খুন করে আর লাশ ফেলে রেখে যায়। প্রশ্ন হচ্ছে এই খুনি আসলে কে, তার পরবর্তী টার্গেট কে, আর সবচাইতে বড় কথা তাকে কি আটকানো সম্ভব? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আঞ্জাম পাত্থিরা। এই সিনেমার প্রতিটি পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা, যা তোমার চিন্তা শক্তিকে নক করবে। তোমার চিন্তা শক্তিকে কিল করতে হলে এই সিনেমাটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আজকের মুভির নায়ক আনোয়ার হোসেনকে দেখানো হয়। সে একজন সাইকোলজিস্ট। সে জেলে এসেছে। কিছুদিনের মধ্যেই এক সাইকো কিলারের ফাঁসি দেওয়া হবে। তার সাথে দেখা করার জন্য এসেছে আনোয়ার। এই সাইকো কিলার একে একে 14 জনকে খুন করেছে। আনোয়ার এই সাইকো কিলারের সাইকোলজি বোঝার জন্য তার সাথে দেখা করতে এসেছে। সে মূলত ক্রিমিনাল সাইকোলজির উপর রিসার্চ করছে তার পিএইচডির জন্য। আনোয়ার তার বন্ধু আনিল মাদবান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তার সাথে দেখা করতে এসেছে। আনিলের কাছ থেকে হেল্প নিয়ে সে পুলিশের ক্রিমিনাল কনসালটেন্ট হতে চায়। আনিল তাকে হেল্প করে এবং এই পোস্টের জন্য রিকগনাইজ করে নেয়। সাথে সাথে আনিল তাকে বলে, তোমার কেস সলভ করার যেহেতু এতই শখ, তুমি তো একটা ডিটেকটিভ এজেন্সিও খুলতে পারো। তুমি যে ক্লিনিক চালাও সেটা তো দরকার পড়বে না তাহলে। আনোয়ার তেমন অ্যান্সার দেয় না। এর ফাঁকে আনিল আনোয়ারকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে আর বলে, আমরা এই বিষয় নিয়ে ডিসকাসও করলাম এবং সাথে সাথে 2 প্যাক মেরেও দিলাম। কি বলো, কেমন হয় বিষয়টা? পরের সিনে দেখানো হয় আনোয়ার গাড়ি নিয়ে তার বাড়িতে যাচ্ছিল। সে সিগারেট টানার জন্য একটি দোকানের সামনে দাঁড়ায়। তখন একটি পাগল তার সামনে আসে আর তার সাথে ইংলিশে কথা বলতে থাকে। আনোয়ার তো তার ইংলিশ শুনে অবাক হয়ে যায়। সে কথা বলতে বলতে বলে যে তুমি সাবধানে থাকো, তোমার ঘুম হারাম হতে চলেছে। আনোয়ার ওই পাগলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বাড়িতে আসার পরে খুব মনোযোগ সহকারে তার কথাগুলো মনে করতে থাকে। সেই কথাগুলো নিয়ে চিন্তা করতে থাকে। সে তার ওয়াইফের সাথেও এই বিষয়ে শেয়ার করে। তার ওয়াইফ বিরক্ত হয়ে বলে, তুমি এসব কি আবল তাবল লোকজনের কথা ভাবো? তুমিও দিন দিন সাইকো হয়ে যাচ্ছ। 2 পুলিশ ডিউটি শেষ করে তাদের একান্ত কাজ কারবার সেরে 2 জনে গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। তার মধ্যে একজন বাড়িতে ঢুকে যায় আর অন্যজন তার সামনেই বাড়ি, সেও হাঁটছিল রাস্তা দিয়ে। তার সামনে একটি গাড়ি পড়ে। সেই গাড়ির কাছে যেতেই হঠাৎ মাস্ক পরা একজন লোক তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে যায় আর সাথে সাথে একজন বলে হ্যালো। সে ওইদিকে তাকাতেই তার মুখের উপর একটা আলো আসে। পরক্ষণে দেখানো হয় রাস্তার মাঝে তার ফোন পড়ে আছে, মানে তাকে কিডন্যাপ করা হয়েছে। পরের দিন সকালে ব্যস্ততম একটি জায়গায় তার লাশ পাওয়া যায়, যেখানে ওয়ার্কাররা রেগুলার কাজ করে। 2 ওয়ার্কার লাশটি দেখার পরে পুলিশকে খোঁজ দেয়। পুলিশ আসার পরে আনোয়ারকে ডাকে। আনোয়ার লাশকে দেখে তার শরীর গুলিয়ে আসে, কারণ পুলিশের চোখ এবং হাড় উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে এক পুলিশ জিজ্ঞেস করে লাশকে এখানে কেন ফেলা হয়েছে। আনোয়ার উত্তরে বলে যে খুনটা করেছে সে সহজেই দেখাতে চেয়েছিল এই লাশটাকে। সে কোনো একটা মেসেজ রাখতে চাচ্ছে হয়তো। ইনভেস্টিগেশনে সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। পোস্টমর্টমে দেখা যায় এই পুলিশের জীবিত চোখ উপড়ে ফেলা হয়। এরপর তার হার্ট বের করা হয় আর তার হার্ট বের করার জন্যই সে মারা গিয়েছে। তার শরীরে পারফিউম লাগানো ছিল আর এসব করার সময় তার হাত পা বাঁধা ছিল। খুনের এই নির্মম বর্ণনা করছিল পোস্টমর্টমের লোক। তখনই সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসে। উনি হলেন সাত্রিনা মারিয়া, ডেপুটি কমিশনার অফ পুলিশ। সে আনিলকে জিজ্ঞেস করে ইনি কে। আনিল আনোয়ারকে দেখিয়ে বলে যে আমি এরকম কেস হলে এর হেল্প নেই, সে একজন সাইকোলজিস্ট। মারিয়া তার অফিসে এই 2 জনকে ডাকে। আনিল মারিয়াকে আপডেট দেয়। মারিয়া আনোয়ারকে জিজ্ঞেস করে বলতো এই খুন কেন হতে পারে। আনোয়ার বলে এই খুন কোনো আক্রমণ থেকে হয়নি বা রাগ ক্ষোভ থেকে হয়নি, এটি পরিকল্পিত খুন, কারণ এর চোখ হার্ট খুব শুকনোভাবে তুলে ফেলা হয়েছে। একে ঠান্ডা মাথার খুনি বলা চলে। ম্যাম, আপাতত আমি এইটুকুই বলতে পারছি। মারিয়া আনোয়ারের কথায় সম্মতি জানায়। সেও এরকমই আইডিয়া করছে। মারিয়া তার ঊর্ধ্বতন কর্মকর্তা কমিশনারকে এই বিষয়ে আপডেট দেয়। কমিশনার মারিয়ার টিমে কে কে আছে সেটি শুনে নেয় আর বলে একজন ডিওয়াইএসপি মারা গিয়েছে। আমরা যদি খুব দ্রুত খুনিকে শনাক্ত না করতে পারি সাধারণ জনগণ পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই তুমি যত দ্রুত সম্ভব খুনিকে ধরে ফেলো এবং এর জন্য যা খুশি তুমি করতে পারো। মারিয়া বলে জি স্যার। আনিল আনোয়ার এবং পুলিশ সদস্যরা মিলে ইনভেস্টিগেশন করে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছিল না। অনেকে অনেক আইডিয়া দেয়, কিন্তু আনোয়ার
বলে যে না, আমরা যেরকম বিষয়টা সহজ মনে করছি বিষয়টা এতটাও সহজ নয়, খুনটা খুব পরিকল্পিত করা হয়েছে। আজকেও আনিলের বাসায় প্যাক পার্টি চলছে। আনিল আনোয়ারকে বলে যে তুমি এত সিরিয়াস হয়েও না, যেটা খাচ্ছ সেটার মজা নাও, কারণ এই মাস পরেই আমার বউ বাচ্চা চলে আসবে, তখন আর এরকম মজা নিতে পারবে না। আনোয়ার বলে হয়তো আমার প্রথম কেস, তাই এতটা আমি সিরিয়াস ভাবে নিচ্ছি। সিন পরের দিনে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে এসেছে পোস্টমর্টমের ডাক্তার। সে সবাইকে বলছে এই পুলিশ কর্মকর্তার রক্তে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে, জলপিডম। কিন্তু অন্য পুলিশ কর্মকর্তা বলছে আমি তার ওয়াইফকে জিজ্ঞেস করেছি, তার কোনো ঘুমের প্রবলেম ছিল না, সে ঘুমের ওষুধ নিত না। সবাই চিন্তায় পড়ে যায় কেন সে এই ওষুধ নিয়েছিল, আর ঘুমের ওষুধ নিলেও তো সে ঘুমে চলে যেতে 1 ঘন্টার মতন সময় লাগতো। আনোয়ার এই কেস নিয়ে অনেক চিন্তা ভাবনা করা শুরু করে। সে রিসার্চ করতে থাকে, বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে। সে সন্দেহ করে এই খুনি সিরিয়াল কিলার হতে পারে, তাই সে রাতের বেলায় আনিলকে ফোন করে আর বলে বন্ধু দেখো, এই টাইপের খুনিরা সাধারণত একটা খুন করে বন্ধ থাকে না, সে নিজের পরিচয় দেখানোর জন্য পরপর আরো খুন করে। আমার মনে হয় তোমার পুলিশদেরই সে টার্গেট করেছে, তোমার পুলিশদের মধ্যে রেড অ্যালার্ট জারি করা উচিত। আনিল তখন বলে ওঠে অনেক কষ্টে আমার বইয়ের নাক ডাকার শব্দের মাঝে 6 প্যাক খেয়ে আমার ঘুম ধরেছে, আর তুই এই রাতের বেলা ফোন করে আমার ঘুমটা নষ্ট করলি, তুই ঘুমা বলে ফোন কেটে দিয়ে সে শুয়ে পড়ে। এদিকে দেখানো হয় পুলিশ চেকপোস্টে পুলিশ চেক আপ চলছে। সেখানে পুলিশ ইন্সপেক্টর ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে একটু সাইডে চলে আসে, তখনই হঠাৎ ল্যাম্পপোস্ট অফ হয়ে যায় আর দেখা যায় সেই গাড়িটি। প্রথম পুলিশ অপহরণ হওয়ার সময় যে গাড়িটি দেখা যায় সেখানে একটি সাউন্ড হয়। পুলিশ দেখার জন্য এগিয়ে গেলে সেম প্যাটার্নে তার পিছনে চলে আসে উলফের মাস্ক পরা একজন ব্যক্তি। সে আচমকা মাস্ক পরা ব্যক্তির চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং সেই শব্দটি হ্যালো বলে তার ফেসের সামনে আলো চলে আসে। আর কিছুক্ষণ পরে 2 পুলিশ কর্মকর্তা তাকে খুঁজতে গিয়ে তাকে আর পায় না। সেখানে তার ফোন পড়ে থাকতে দেখা যায়। বোঝানো হয় এই পুলিশ কর্মকর্তাও কিডন্যাপ হয়ে গিয়েছে। এই ঘটনার পরে ডেপুটি কমিশনার সহ সব পুলিশ কর্মকর্তা ওখানে চলে আসে। এরপর পুরো শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়, সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। তারপরও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। পরের দিনে ডেপুটি কমিশনারের অফিসের পিছন সাইডে ওই পুলিশ অফিসারের লাশ পাওয়া যায়। সেই একই প্যাটার্ন, চোখ হাড় উপড়ে ফেলে খুন করা হয়েছে টর্চার করে। আর এইবার লাশের পাশে একটি মূর্তি পাওয়া যায়। সেখানে আনোয়ারকেও ডাকা হয়। আনোয়ার আসার পরে ডেপুটি কমিশনার মারিয়া বলে তোমার সন্দেহ ঠিক, এই খুনি অবশ্যই সিরিয়াল কিলার, আর সে টার্গেট করেছে পুলিশদের। তারা যাচাই বাছাই করার জন্য সিসি ফুটেজ সার্চ করে, কিন্তু দেখা যায় সে সিসি ফুটেজ সহ পুলিশের সার্ভার হ্যাক করেছে। তাই 3 দিন আগেকার ফুটেজ সিসিটিভিতে দেখাচ্ছে। আর যে মূর্তি পাওয়া যায় লাশের সাথে, সেই মূর্তিতে কোনো ধরনের কোনো ছাপ নেই। তবে এই মূর্তিটি ইনসাফের দেবী, মানে কোর্টে যে মূর্তি রাখা হয়, কিন্তু কোর্টে যে মূর্তি রাখা হয় তার চোখে কালো কাপড় বাঁধা থাকে, কিন্তু এই মূর্তির চোখ খুব স্পষ্টভাবে ক্রিয়েট করা হয়েছে। আর মূর্তির চেহারা ইন্ডিয়ান মেয়েদের মতন। আনোয়ার তখন বলে ওঠে মূর্তি যদি কোনো সিম্বল হয়ে থাকে তাহলে আগের খুনের সময়ও এই মূর্তি পাওয়া যাবে। তখনই লক্ষ্য করে ছবিতে যে আগের খুনের সময়ও ওই মূর্তিটা ওখানে ছিল, কিন্তু পুলিশ তা মিস করে গেছে। আনোয়ার একজন হ্যাকারকে চিনে যে ছোটখাটো 2 নাম্বারে কাজ করে, তাকে সে হায়ার করে। তার নাম অ্যান্ড্রু। হায়ার বলতে কাইন্ড অফ জোর করেই নিয়ে আসে। অ্যান্ড্রু সবাইকে বলে যে এই কাজটি করেছে, মানে যে আপনাদের সার্ভার হ্যাক করেছে, সে জিনিয়াস, আর এই কাজ করার জন্য অবশ্যই তাকে ডার্ক ওয়েব জানতে হবে। আমার মনে হয় তার কাছে আপনাদের সকল তথ্যই আছে। ডেপুটি কমিশনার তখন আনোয়ারকে বলে যে অ্যান্ড্রুর বাড়িতে তাহলে ফোন করে জানিয়ে দাও, সে এখন থেকে এখানেই থাকবে আর আমাদের সব সিকিউরিটি ম্যানেজমেন্ট করবে। পুলিশ যাতে তাকে অ্যারেস্ট না করে সেই ভয়ে সে কাজ করতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে অনিল সহ আনোয়ার এই বিষয়টি অনেক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দেখানো হয় এক পুলিশ স্টেশনে রাতের বেলা এক মেয়ে এসেছে ওই মূর্তি সম্পর্কে বলার জন্য, কিন্তু পুলিশের গ্যাপলতির কারণে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর পুলিশের সিসি ক্যামেরাও সেখানে নষ্ট ছিল, তাই মেয়েটির চেহারা সম্পর্কে তারা ধারণাও পায় না, বা মেয়েটি কে সেটিও তারা বুঝতে পারে না। ডেপুটি কমিশনার মারিয়া সহ সব পুলিশ কর্মকর্তারা একটি রুদ্ধদ্বার মিটিং করে। সেখানে তারা একটি প্ল্যান করে যে এখন থেকে রাতে পেট্রোলিং করবে 2 জন একসাথে থেকে, একজন সামনে থাকবে একজন পিছনে থাকবে, মানে একে অপরজনকে ফলো করবে, যাতে ওই কিলার যদি কারো উপর আক্রমণ করে সহজেই তারা বুঝতে পারে। রাতের বেলা ঠিক এই প্ল্যানে ফলো করা হচ্ছিল। দেখানো হয় ডেপুটি কমিশনার মারিয়া হাঁটাহাঁটি করছে, আর তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে। তারা সন্দেহ করে যে এই গাড়িটি এই কিলারদের গাড়ি, কিন্তু সেখানে বাজে ছেলেপেলেদের দেখানো হয়। মারিয়ার সাথে তার ড্রাইভার স্কুটি নিয়ে তার পিছু পিছু ছিল, কিন্তু এই ফালতু ছেলেরা গাড়ি নিয়ে চলে যেতেই মারিয়া তার ড্রাইভারের আর কোনো খোঁজ পায় না। সে পিছনে তাকিয়ে দেখে স্কুটি পড়ে আছে, কিন্তু ড্রাইভার সেখান থেকে
নেই। সে দৌড়ে স্কুটির কাছে চলে যায় আর সেখানে ওই ড্রাইভারের ফোন পড়ে থাকতে দেখে, মানে এই ড্রাইভারকেও কিডন্যাপ করা হয়েছে। আর পুলিশের ওয়্যারলেসে সেই সাউন্ড বেজে ওঠে, যে সাউন্ড কিডন্যাপ করার সময় বাজানো হচ্ছিল। পুরো পুলিশের সব ওয়্যারলেসে সেম সাউন্ড ব্যস্ত থাকে একই সময়ে। অলসো মানে মারিয়ার ড্রাইভারকে কিডন্যাপ করার সময় সেখানে ক্যামেরা ফিট করা ছিল। ওই উল্ফ মাস্ক পরা ব্যক্তি ইচ্ছা করে ক্যামেরার সামনে চলে আসে আর সেখানে শুনতে পাওয়া যায় সে ড্রাইভারকে বলছে তুমি এখানে তোমার ফোনটি রেখে যাও, আর সে খুব সহজেই সেখানে ফোনটি রেখে দেয়। বোঝা যায় কোনো প্রেসার ক্রিয়েট করা ছাড়াই সে এই ড্রাইভারকে নিয়ে গিয়েছে। আর এদিকে ডেপুটি কমিশনারকে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক প্রেসার ক্রিয়েট করছে যে একে একে 3 জন পুলিশ গায়েব হয়ে গিয়েছে, তুমি কি করছো? মিডিয়া, সরকার আমাদের অনেক চাপ ক্রিয়েট করছে, তুমি না পারলে বলো আমি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করব। এইভাবে মারিয়ার উপরও অনেক প্রেসার পড়ছিল। পুরো পুলিশ ফোর্স দিনরাত ডিউটি করে যাচ্ছিল। সবাই এই বিষয়টা নিয়ে অনেক আতঙ্কিত ছিল, সাথে সাথে চ্যালেঞ্জের মধ্যেও ছিল। সিন চলে আসে আনোয়ারের বাড়িতে। আনোয়ারের বাড়িতে একটি পার্সেল এসেছে। তার ওয়াইফ মনে করে এই পার্সেলের মধ্যে কোনো ফ্রিজ ট্রিজ আছে, তাই আনোয়ারের ওয়াইফ আনোয়ারকে ফোন করে বলে তুমি কি কোনো পার্সেল অর্ডার করেছো? আনোয়ার বলে যে না, আমি কোনো পার্সেল অর্ডার করিনি। আনোয়ারের ওয়াইফ সেই পার্সেল খুলতেই সেখানে ওই ড্রাইভারের লাশ দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। পুরো পুলিশ সিকিউরিটি আনোয়ারের বাড়িতে চলে আসে। ঠিক একইভাবে পলসনকেও খুন করা হয়েছে। আনোয়ারের ওয়াইফ এবং বাচ্চা অনেক আতঙ্কিত ছিল। ডেপুটি কমিশনার মারিয়া তার ওয়াইফকে সান্ত্বনা দেয় এবং বলে তোমার বাড়ির সিকিউরিটির জন্য আমি এখানে পুলিশ পাহারা রেখেছি, তুমি ভয় পেও না। পুলিশ এইবারও এই খুনের কোনো ক্লু পায় না, কারণ এইবারও বাড়ির আশেপাশের সকল রাস্তার সিসি ক্যামেরা বন্ধ করা ছিল। খুব পরিকল্পিত সে এসব করেছে। কিন্তু গ্লাস যেগুলো দিয়ে প্যাক করেছিল সেখানে একটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। সেই ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাছাই করে কোকেন সামিরের তথ্য পাওয়া যায়। পুলিশের তথ্য মতে সে এখন পর্যন্ত জেলেই আছে। তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এখানে আসলো? পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য জেলে যায়, কিন্তু সেখানে জানতে পারে সে 3 মাস আগে সেখান থেকে ছাড়া পেয়েছে। সামির ড্রাগসের ব্যবসা করত, সে ডেঞ্জারাস একজন। তাকে ধরার পরে সে পুলিশদেরকে হুমকি দিয়েছিল যারা যারা তাকে ধরেছে সবাইকে সে মেরে ফেলবে। তার মধ্যে পলসনও একজন ছিল। পুলিশ সন্দেহ করছিল যে সামিরই এসব করছে। পুলিশের সকল সোর্স মিলে সামিরকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবে কোনো ক্লু পাচ্ছিল না। আর এদিকে অ্যান্ড্রু তার কারিশমা দেখায়। সে সামিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার কিছু তথ্য বের করে এবং সেখানে একটি মেয়ের তথ্য পায়, আর এই মেয়ের সাথে সামিরের যোগাযোগ ছিল। অ্যান্ড্রু এটিও বের করে ওই মেয়েটি এখন কোথায় আছে, কি করছে। পুলিশ সেটি ফলো করে ওই মেয়ে পর্যন্ত চলে যায়, আর ওই মেয়ের কাছ থেকে পুলিশ একটি ফোন নাম্বার পায়, আর সেই ফোন নাম্বার ট্র্যাক করে সামির পর্যন্ত চলে যায়। কিন্তু সামির পর্যন্ত গিয়ে দেখে সে অনেক আগে মারা গিয়েছে, তার লাশ পচে দুর্গন্ধ বের হয়ে গিয়েছে, আর তার পাশেই ফোন চার্জারে লাগিয়ে ফোন অন করে রাখা হয়েছে। বোঝা যায় এটিও কেউ প্ল্যান করেই করেছে। আর এদিকে অ্যান্ড্রুর কম্পিউটারে ফেয়ারওয়েল ছেড়ে দিয়েছে, সেখানে একটি ভিডিও প্লে করে দেয়, আর ওই ভিডিওটি ছিল ওই পুলিশকে খুন করার ভিডিও। কিভাবে চোখ তুলেছে, কিভাবে হার্ট তুলে ফেলেছে, এগুলো দেখানো হচ্ছিল। অ্যান্ড্রু বুঝে যায় হ্যাকার খুব শক্তিশালী হ্যাকার, সেজন্যই তার সিস্টেম হ্যাক করতে পেরেছে। আর আনোয়ার এই বিষয়গুলি চিন্তা ভাবনা করে বলে আমাদের অন্য পথে ধাবিত করার জন্য এই কাজ করছে সে, তাই সামিরের ফিঙ্গারপ্রিন্ট রেখে গিয়েছে সে অন্য কিছুই হয়তো প্ল্যান করছে। অন্যদিকে মিডিয়া পুলিশের জীবন হারাম করে রেখেছে, তারা বিভিন্নভাবে পুলিশকে খোঁচা দিচ্ছে, পুলিশের রেপুটেশন ডাউন করার চেষ্টা করছে। অ্যান্ড্রু নিজের সাথে কম্পিটিশনে নেমেছে, কারণ তার ইগো হার্ড হয়েছে। সে দিনরাত পরিশ্রম করছে, সে একটি ডাটাবেস তৈরি করছে, সে সিসি ফুটেজ যাচাই বাছাই করে একটি গাড়ি শনাক্ত করার চেষ্টা করছে এই লাশের আশেপাশে যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রু মনে করছে যে একটি গাড়ি ব্যবহার করা হয়েছে এই সব খুন করার সময়। আনোয়ার তখন পানি গরম করার জন্য ওই মূর্তিগুলোর পাশে রেখে দেয়। অ্যান্ড্রুর সাথে কথা বলার পরে সে পানি গরম নিতে যাবেই তখন দেখে মূর্তিতে গরম পানির ভাব লেগে একটি সিম্বল ফুটে উঠেছে, আর সেই সিম্বলকে ফলো করেই সে মূর্তির কারিগরের সাথে দেখা করতে চলে যায় মারিয়া, আনোয়ার, আনিল। তারা ওই কারিগরের বাড়িতে যেতেই পায়ের শব্দ শুনেই কারিগর বুঝতে পারে তারা পুলিশ। কারিগর বলে আমি অনেক আগেই তোমাদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু জানি তোমরা আমার কাছে চলেই আসবে। 6 মাস আগে এই মূর্তিগুলো বানানোর জন্য আমার কাছে একজন এসেছিল, সে আমার কাছে অর্ডার দিয়ে যায় এই মূর্তিগুলো। তার কিছু শর্ত ছিল, মূর্তির চোখ খুব সুন্দর হতে হবে এবং ভারতীয় নারীদের মতন চেহারা হতে হবে। আর একটি আজব শর্তও ছিল যে মূর্তিতে কোনো সিম্বল রাখা যাবে না, কিন্তু আমি কারিগর হিসেবে এটি কিভাবে করি, তাই আমি লুকিয়ে সিম্বল রেখে দিয়েছি, আর সেটি ফলো করেই তোমরা এখানে চলে এসেছো। আমি মূর্তি বানানোর পরে তারা এসে সেটি নিয়ে গিয়েছে। আমার সাথে যে টাকাতে চুক্তি হয়েছিল তার চাইতে অনেক বেশি
টাকা দিয়ে সেই মূর্তি নিয়ে গিয়েছে। তখনই মারিয়া বলে ওঠে, ঠিক আছে, আপনি ওই ব্যক্তিকে তো চিনেন, আপনি তাহলে স্কেচ তৈরি করে দেন। কারিগর তখন বলে ওঠে যে আমি স্কেচ বানিয়ে দিলেও আমি তাকে চিনতে পারবো না। ওই ব্যক্তির সাথে পরের বার আরেকজন সুন্দর চেহারার একজন ছেলে এসেছিল। সে যাওয়ার সময় আমাকে সানগ্লাস উপহার দিয়ে গিয়েছিল, আর সেই সানগ্লাসই আমার চোখ কেড়ে নিয়েছে। মানে বোঝানো হয় তারা এই কারিগরকে অন্ধ করে দিয়েছে। তখনই কারিগরের মেয়ে সেখানে চলে আসে। কারিগর বলে যে আপনাদের এই নিউজ দেখার পরে আমার মেয়ে গিয়েছিল থানায়। মনে আছে একটি মেয়ে থানায় গিয়েছিল, কিন্তু পরে সেখান থেকে চলে এসেছিল পুলিশের গরমসিতে। অনিল তাকে জিজ্ঞেস করে তুমি থানায় গিয়েছিলে কিন্তু রিপোর্ট না লিখে চলে এসেছিলে কেন? ওই মেয়ে উত্তরে বলে যে আমি যখন থানায় যাই তখন আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সে বলেছিল আমি যদি এরকম কোনো তথ্য দিই সে আমাদের দুইজনকে মেরে ফেলবে। আমি বুঝে যাই সে আমাদের উপর নজর রেখেছে, তাই আমি সেখান থেকে চলে এসেছিলাম। তখনই কারিগর বলে ওঠে যে আমি আপনাদের একটি তথ্য দিতে পারি। সে আমার কাছ থেকে 5টা মূর্তি বানিয়ে নিয়েছিল, তার মধ্যে সে 3 জনকে খুন করেছে, এখনো 2টো মূর্তি বাকি আছে। পুলিশরা এগুলো শুনে সেখান থেকে চলে যায়, আর স্থানীয় পুলিশকে নির্দেশনা দিয়ে যায় এদের পরিবারে খোঁজ রাখার জন্য। আর কারিগরের সেলফে এরকম আরেকটি মূর্তি দেখানো হয়, মূর্তিটি মাথায় রাখবে। মানে এখানে বোঝানো হয় কারিগরের কাছে এই সেম আরেকটি মূর্তি রয়েছে। পুলিশরা কারিগর সম্পর্কে যাচাই বাছাই করে সে আসলে অন্ধ কিনা আর সে সত্য কথা বলছে কিনা। আনোয়ার অনিলকে বলে যে আমাদের প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আমাদেরকে খুনির মতন করেই চিন্তা করতে হবে। তারা নতুন একটি প্ল্যান করে। আন্ড্রু এই প্ল্যানের হেড থাকে। যেহেতু এই খুনি ফোনকে ফেলে রেখে সিম্বল হিসেবে রেখে যাচ্ছে, তাহলে আমরা এরকম একটি অ্যাপস তৈরি করতে পারি যে ফোন হাত থেকে পড়ে গেলে আমরা জানতে পারবো যে কোথায় এই ফোনটি পড়ে গিয়েছে, সে বিপদে আছে। যে কথা সে কাজ। অ্যান্ড্রু এরকম একটি অ্যাপস ডেভেলপমেন্ট করে ফেলে। পরেক্ষণে দেখানো হয় এক পুলিশ কর্মকর্তা ডিউটি শেষে তার বাসায় ফিরে ওই সেম প্যাটার্ন। তার সামনে হঠাৎ মাস্ক পরা একজন ব্যক্তি চলে আসে আর পিছন থেকে হ্যালো বলে ডেকে তার সামনে একটি লাইট ধরা হয়। কিন্তু এইবার কিছুটা আলাদা। এবার পুলিশ এই দুইজনের সাথে লড়াই করে, এক পর্যায়ে তাকে সেন্সলেস করে গাড়িতে করে নিয়ে চলে যায়। আন্ড্রুর অ্যাপসের মাধ্যমে সেখানে ঠিকই নোটিফিকেশন আসে, কিন্তু পুলিশ সেখানে গিয়ে দেখে ততক্ষণে পুলিশকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আনোয়ার এবং পুলিশরাও এই বিষয়টি লক্ষ্য করে যে এইবার পুলিশ হাতাপাই করেছে। সিন চলে আসে মেট্রো স্টেশনে, আর সেখানে লাশটি রেখে যায় খুনি। আর লাশটি ওখানে রাখে একটি মহিলা, যা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে। সে জানতো ওখানে সিসি ক্যামেরা আছে, তারপরও সে এসে লাশটি রেখে গেছে। সে ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় লাশটি রাখে যাতে জনসমাগম হয়, জনতার মাঝে এই বিষয়টি সর্বোচ্চভাবে ছড়িয়ে পড়ে। আর খুনি যেটি চেয়েছিল সেটিই হয়। পুলিশ মিডিয়ার শিকার হয় আর খুব চাপের মধ্যে পড়ে। অবশেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মারিয়া সহ তার টিমকে এই কেস থেকে সরিয়ে অন্যজনকে এই কেস দিয়ে দেয়। তবে আনোয়ার জানতে পারে লাস্ট যে পুলিশ অফিসার খুন হয়েছে তার শরীরেও ঘুমের ওষুধ পাওয়া যায় এবং সাথে সাথে হাই প্রেশারের ওষুধও পাওয়া যায়। তার হাই প্রেশার ছিল, সেজন্য সে নিয়মিত হাই প্রেশারের ওষুধ নিত। আনোয়ার এই পুরো বিষয়টি বুঝতে পারে কিভাবে এই পুলিশ কর্মকর্তাদের খুব সহজেই কিডন্যাপ করা হচ্ছিল, কারণ খুনি তাদেরকে হিপনোটাইজ করছিল। মাস্ক পরা মানুষ প্রথমে ভয় দেখায়, আর এরপরে ইনজেকশনের মাধ্যমে এই ঘুমের ওষুধ দিয়ে সামনে আলোর মাধ্যমে হিপনোইল দিয়ে তাদেরকে বশের মধ্যে নিয়ে আসে। আর তারা যেটা বলে পুলিশ সেটাই করে, আর এভাবে তাদেরকে কিডন্যাপ করা হয়। আনোয়ার মারিয়ার সাথে দেখা করে এসব বলে। আনোয়ার মারিয়াকে এও বলে এই সিরিয়াল কিলার খুব ভয়ানক, আর লাস্ট যে পুলিশ কর্মকর্তাকে খুন করা হয়েছে সে হাতাপাই করার কারণ সে প্রেসারের ওষুধ নিত। তার শরীরে প্রেসারের ওষুধ থাকায় ঘুমের ওষুধ খুব একটা কাজ করেনি, দেরিতে কাজ করেছে। আর ততক্ষণে সে এদের সাথে লড়াই করে। মারিয়া আনোয়ারকে অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু বলে যে আমি আর এই কেসে নেই, আমি এসব জেনেও আর কিছু করতে পারবো না, তবে জেনে থাকলাম অন্য অফিসারদের কাছে শেয়ার করব। কিন্তু আনোয়ার থেমে থাকে না। আনোয়ার তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। লাস্ট খুন যেখানে হয়েছিল সেখানে সে একটা স্পিনার পড়ে থাকতে দেখেছিল। সে এই ক্লু ধরে আশপাশে জেলার এরকম কোনো খুনি আছে কিনা যে স্পিনার ব্যবহার করত। খুঁজে সে একজনকে পায়, তার নাম সামান মানজুলান। সে এই পরিমাণে সাইকো ছিল, তার বাবার ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করে নিয়ে মানুষকে টর্চার করার ভিডিও দেখতো সে। আর সে বিদেশ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারের উপর ডিগ্রি নিয়ে এসেছিল। তার বাবা মা এটি জানার পরে তাকে শুধরানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পরবর্তীতে তার বাবা মাকেই মেরে ফেলে। কিছুদিন ধরে তার বাবা মাকে আশপাশের লোকজনরা দেখছিল না। পুলিশ ইনভেস্টিগেশনে এসে তার বাড়ির ডিপ ফ্রিজ থেকে তার বাবা মার লাশ কাটা অবস্থায় পায়। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, আর কিছুদিন পরে জেলের ভিতরে আগুন লাগা অবস্থায় সে মারা যায়। ওই বিষয়টা নিয়ে ইনকোয়ারি এখনো চলছে। আনোয়ার এই বিষয়টি নিয়ে বর্তমান যে পুলিশ অফিসার দায়িত্বে আছে তাকে বলে, কিন্তু সে পুলিশ অফিসার আনোয়ারকে খুব একটা পাত্তা দেয় না, তাকে অগ্রাহ্য
অগ্রাহ্য করে। আনোয়ার সেখান থেকে চলে আসার সময় পুলিশকে বলে আসে, স্যার আপনি এই বিষয়টি অগ্রাহ্য করছেন, কিন্তু এই খুনি নাও মারা যেতে পারে, আর আমি এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করেই যাব, এতে আপনার পারমিশনের দরকার নেই বলে আনোয়ার সেখান থেকে চলে আসে। আনোয়ার যাচাই বাছাই করে দেখতে পায় মেট্রো রেলের লাশ রাখার জন্য যে মহিলা এসেছিল সেই মহিলা আর এই সাইকো একই ব্যক্তি, সে শুধু মেয়ে সেজেছিল। এই বিষয়টি আনোয়ার পুলিশের কাছে বলতে যেতেই পুলিশ জানায় এই দুইজনকে তারা রেকগনাইজ করতে পেরেছে। তারা একটি চিঠি লিখে যায় এবং নিজেদেরকে শুট করে যেন পুলিশ তাদেরকে ধরতে না পারে, কিন্তু আনোয়ার এই বিষয়টি কোনোভাবেই মানতে পারছিল না। তারা এত সহজে এই বিষয়গুলো শেষ করে দিয়ে চলে যাবে, আনোয়ারের মাথায় এই জিনিসটি কোনোভাবেই ফিট খাচ্ছিল না। মুভির শুরুতে আনোয়ার যে সাইকোর সাথে দেখা করতে গিয়েছিল সেই সাইকো একটি কথা বলেছিল যে তাকে যেন ধরতে না পারে সেজন্য সে ওয়েট করত, কিছুদিন পর পর মার্ডার করত, সে পুলিশকে ডাইভার্ট করত। সেটি আনোয়ারের মাথায় ধরে। সে বুঝে গিয়েছিল অরিজিনাল খুনি যেন ধরা না পড়ে, সেজন্য এই দুইজনকে দিয়ে সে ডাইভার্ট করেছে সবকিছু। এরপরে আনোয়ার কাছে ফোন আসে সেই কারিগরের, যে কারিগর মূর্তিগুলো বানিয়েছিল। কারিগরের কাছে আরেকজন আসে ওই মূর্তিটা নেওয়ার জন্য, যে মূর্তিটা কারিগরের কাছে রেখে দেওয়া ছিল, কিন্তু এইবার ওই মূর্তি নিয়ে যাওয়ার সময় কারিগরের মেয়ে ওকে দেখে ফেলে, আর আনোয়ার কারিগরের মেয়েকে দিয়ে একটি স্কেচ তৈরি করে নেয়। আনোয়ার লোকটিকে চিনতে পারে, তার নাম ডক্টর বেঞ্জামিন লুইস। আনোয়ার তার সম্পর্কে খোঁজ নিতে তার এলাকায় চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে বেঞ্জামিন লুইসের বাবা তার নিজের মেয়েকে ধর্ষণের দায়ে সাজাভুক্ত আসামি, কিন্তু তার বাবা তার মেয়েকে আসলে ধর্ষণ করেনি। তার বাবা দুই সন্তানকে লালন পালন করার জন্য অনেক পরিশ্রম করত, কিন্তু হঠাৎ একদিন জানতে পারে তার মেয়ে প্রেগনেন্ট। সে তার মেয়েকে জিজ্ঞেস করে কে তার সাথে এসব করেছে। তার মেয়ে খুব কান্নাকাটি করে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। অনেকদিন এভাবে কেটে যাওয়ার পরে তার বাবার আফসোস দেখে তার মেয়ে তাকে বলে যে তাদের গ্রামের চার্চের ফাদারই তার সাথে এই কাজটি করেছে, তাকে ধর্ষণ করেছে। সে 13 বছরের একটি বাচ্চা মেয়ে, তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয়। বেঞ্জামিন লুইসের বাবা পুলিশের কাছে এই বিষয়টি নিয়ে কমপ্লেন করে। পুলিশ ফাদারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উল্টা তার বাবাকে মারধর করে ছেলেকে মেরে ফেলার ভয় দেখিয়ে এই বিষয়গুলো স্বীকার করিয়ে নেয়। আর অন্যদিকে ফাদার ছিল এই গ্রামের দেবতা সমতুল্য, তাই গ্রামের কেউ এসব বিশ্বাস করছিল না। উল্টা সকলে এই পরিবারের উপর চড়াও হচ্ছিল। তার বাবা ছেলে এবং মেয়ের জীবন বাঁচানোর জন্য স্বেচ্ছায় কারাবরণ করে, সবকিছু স্বীকার করে নিয়ে। আর এদিকে বেঞ্জামিন লুইসের ছোট বোনকে দিল্লিতে একটি কনভেন্ট স্কুলে পাঠানো হয়, মানে একটি চ্যারিটি স্কুল। এরপর থেকে তাকে আর কেউ দেখেনি। পরক্ষণে তার বাবা কারাগারের মধ্যেই আত্মহত্যা করে নেয়, কারণ কারাগারের মধ্যেও তার সাথে নির্যাতন করা হতো। সে এসব সহ্য করতে পারছিল না। বেঞ্জামিন লুইস যখন তার বাবার লাশের পাশে ছিল তখন কিছু পুলিশ অফিসার এই বিষয়গুলি নিয়ে হাসাহাসি করছিল, আর এটি লুইসের মধ্যে ক্ষোভের তৈরি করে। এগুলো আনোয়ারকে বলছিল এক প্রত্যক্ষ সাক্ষী। এই লোকের সাথে বেঞ্জামিন লুইসের বাবার খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই সে আনোয়ারকে খুব ভালোভাবে বলতে পারে এসব। বেঞ্জামিন লুইসের সাথে এই ঘটনাগুলো হওয়ার পরে সে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু পরক্ষণে সবাই কেয়ার নেওয়ার ফলে সে কেটে উঠেছিল। আর সে মেধায় ভালো হওয়ার কারণে গ্রামের সবাই মিলে তাকে পড়ার জন্য আমেরিকাতে পাঠায়, আর সেখানে সে পড়াশোনা করে বড় মাপের সাইকোলজিস্ট ডাক্তার হয়ে বের হয়। আর আনোয়ারের কাছে সবচাইতে আশ্চর্যের বিষয় ছিল যে পুলিশ কর্মকর্তার সহযোগিতায় এসব ঘটেছে। সেই পুলিশ কর্মকর্তা ছিল তার বন্ধু আনিল, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার অফ পুলিশ। সে তার বন্ধুকে ফোন করে এই বিষয়গুলি বলেও, আর সে জিজ্ঞেস করে তুমি এসব সবই জানতে, তারপরও কেন অজানার ভান করেছিলে। আনিল বলে আমার সাথে তুমি দেখা করো আমাদের আড্ডার জায়গায়। আনোয়ার সেখানে গিয়ে দেখে অ্যানিল সেখানে নেই, অ্যানিলকেও কিডন্যাপ করা হয়েছে। আনোয়ার অ্যান্ড্রুকে অ্যানিলের নাম্বার দিয়ে ট্র্যাক করতে বলে। ঠিক তখনই মাথার উপরে একটি ড্রোন দেখতে পায়। আনোয়ার সেই ড্রোনের মালিকের কাছে গিয়ে ড্রোনের ফুটেজ দেখে। সেখানে সে একটি ক্লু পায়, কোন গাড়িতে করে অ্যানিলকে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিও ফুটেজ অ্যান্ড্রুকে পাঠায়। অ্যান্ড্রু সেটি যাচাই বাছাই করে একটি লোকেশন বের করে। সেই লোকেশন অনুযায়ী আনোয়ার সেখানে চলে যায়, দুই পুলিশ কর্মকর্তা সহ। জায়গাটি একদম গ্রামীণ পরিবেশে, এক গোলকধাঁধার মতন জায়গাটি। বেঞ্জামিন লুইস সেখানে দুই পুলিশ কর্মকর্তার সাথে ফাইট করে, আর অন্যদিকে আনোয়ার খুঁজতে খুঁজতে আনিলকে পেয়ে যায়। দুই পুলিশ কর্মকর্তাকে মেরে ঠিক তখনই সেখানে বেঞ্জামিন লুইস চলে আসে, আর আনোয়ারের সাথে তুমুল ফাইট হয়। বেঞ্জামিন লুইস আনোয়ারকে পরাস্ত করেই ফেলে। ঠিক তখনই পিছন থেকে মারিয়া এসে বেঞ্জামিন লুইসের মাথায় কাঠ দিয়ে আঘাত করে, আর সে এখানে সেন্সলেস হয়ে যায়। আনিলকে সেভ করে নিয়ে বেঞ্জামিনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয়। আনোয়ার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আনিল তাকে দেখতে আসে, আর সেখানে তাদের কথোপকথন হয়। আনিল আনোয়ারকে বলে
বলে ওই টাইমে আমি এইসব করতে বাধ্য হয়েছি। আমরা পুলিশের চাকরি করি, কোনো সময় আমাদের এগুলো করতে হয়, এটিও আমাদের কাজের একটি অংশ। এখন তোমার সুই যদি কোনটা সঠিক কোনটা বেঠিকে আটকে যায় তাহলে আমি কি করতে পারি? আনোয়ার তখন বলে ওঠে, তোমার জন্য ওই পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। তুমি এসব না করলে বেঞ্জামিন লুইসের পুলিশদের উপর এত ঘৃণাও হতো না, সে এভাবে খুনও করতো না। সিন চলে আসে পুলিশের মিটিং এ। ডেপুটি কমিশনার মারিয়া এই কেস নিয়ে ডিসকাস করছে। সে ধারণা করছে এই সব ঘটনা ড্রাগ ডিলারের জন্য হয়েছে। ড্রাগসই এর পিছনের মূল কারণ, আর পুলিশের প্রতি ব্যাপক ক্ষোভ থেকে এসব করেছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা জিজ্ঞেস করে আসলে পুলিশের প্রতি এত ক্ষোভ কেন? মারিয়া তখন বলে যে বেঞ্জামিন লুইসের কাছ থেকে এসব জিজ্ঞেস করাই হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে এখনো স্যার। কিন্তু জিজ্ঞাসাবাদে বেঞ্জামিন লুইস কাউকে কিছু বলছিল না। আনোয়ার সেখানে আসে। বেঞ্জামিন লুইস আনোয়ারের খুব প্রশংসা করে, বলে তুমি এক স্পিনার দিয়ে এই কেস সমাধান করে ফেলেছো, তুমি আসলেই জিনিয়াস, ভবিষ্যতে তুমি খুব বড় ইনভেস্টিগেটর হবে। আনোয়ার বলে ধন্যবাদ। আনোয়ার তারও প্রশংসা করে, তোমার খুন করার মূল উদ্দেশ্য ছিল 2 জন, কিন্তু তুমি খুন করছো 5 জনকে, বাকি 3 জনকে হুদাই তুমি খুন করছো। কেউ ইনভেস্টিগেশনে খুঁজেই পাবে না কেন কাকে খুন করা হয়েছে, কারণ কারোর সাথে কোনো যোগসাজ নাই। তোমার প্ল্যানটাও ভালো ছিল। আনোয়ার তখন জিজ্ঞেস করে, এদের থেকে তো তোমার ওই ফাদারের প্রতি ক্ষোভ হওয়ার কথা বেশি। তখন বেঞ্জামিন লুইস বলে, ফাদারকে তো কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনোয়ার তখন বলে ওঠে, ওই সাইকো সাইমনকে বের করার জন্য জেলে যে পুরা লাশ পাওয়া গিয়েছিল, যাকে সবাই সাইমন ভেবেছিল, বেঞ্জামিন লুইস স্বীকার না করেও স্বীকার করে যায়। আনোয়ার এও বলে, তুমি স্বীকার করো, আমি সবাইকে তোমার ঘটনা বলবো, অরিজিনাল আসামি সাজা পাক, আমিও এটি চাই। কিন্তু বেঞ্জামিন লুইস বলে যে না, এই বদলা শুধু আমারই, আমার নিজস্ব বদলা, আমি মিডিয়াকে চটপটা কোনো খবর দিতে চাই না। তখন আনোয়ার বলে ওঠে যে এখনো তো আনিল বাহিরে, আর তোমার দেবীর মূর্তিও একটা বাইরে আছে। বেঞ্জামিন তখন বলে ওঠে, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, নাইব পরওয়ান দেবী এখনো বাহিরেই আছে। আনোয়ারের মাথায় খটকা লাগে। সে আনিলকে খুঁজতে খুঁজতে আনিলের বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে দেখে আনিলকে মার্ডার করা হয়েছে। আর আনিলের বাসায় ঢুকতেই একটা মেয়েকে সে দেখতে পায়। ততক্ষণে সে মেয়েটি নিচে চলে যায়, আর আনোয়ার বেলকনি থেকে সেই মেয়েটিকে নাম ধরে ডাকে। সে পিছনে ফিরে তাকায়, বোঝানো হয় এই মহিলাটি বেঞ্জামিন লুইসের ছোট বোন। আর অন্যদিকে বেঞ্জামিন লুইসকে এনকাউন্টারে মেরে ফেলা হয়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমার ক্লাইম্যাক্স এইভাবে শেষ না করে অন্যভাবেও করা যেত। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, সাসপেন্স থ্রিলার মুভি। এই সিনেমাটিও আবেগ নিয়ে খেলা করবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।